আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন এমপিদের শপথ মঙ্গলবার সকালে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের মন্ত্রিসভার শপথ। থাকবেন হাজার খানেক দেশি বিদেশি অতিথি। জামায়াত আমিরের বাসার পথে তারেক রহমান। এরপর যাবেন এনসিপি আহ্বায়কের ঠিকানায়। গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ত সময়ে বিএনপি চেয়ারম্যানের। সংসদে জনস্বার্থ ও দলের ভাবমূর্তি প্রাধান্য দেয়া হবে বলছেন বিএনপির নির্বাচিত এমপিরা। রেকর্ড ভোট ও আসন প্রাপ্তি জামায়াতের নবজাগরণ বলছেন বিশ্লেষক। দায়িত্ব পালনে 90% সফল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার আকার যাই হোক, এর মধ্যে থেকেই গাড়ি বরাদ্দ করা হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এর আগে 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ ভবনে হবে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ। বিএনপি ও মিত্র দলের 212 জন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ঐক্যের 77, ইসলামী আন্দোলনের 1 ও স্বতন্ত্র 7 জনের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর বিজয়ী দুই জোট তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন। এরপর বিকাল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান। এর পরপরই তার মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের শীর্ষ প্রতিনিধি সহ অংশ নেবেন দেশি বিদেশি প্রায় 1000 অতিথি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আমন্ত্রিত তালিকায় নেই বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টারা। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠিক জামায়াত আমিরের বসুন্ধরাস্থ যে বাসাটি রয়েছে সেই বাসার ঠিক সামনেই তারেক রহমানের গাড়িটি, অর্থাৎ তারেক রহমানকে বহন করা গাড়িটি এই মাত্র আপনি দেখতে পাচ্ছেন যে জামায়াতের আমিরের যে বাসাটি রয়েছে সেই বাসায় প্রবেশ করছেন। মাত্রই তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি ঢুকছেন জামায়াত আমিরের যে বাসভবন রয়েছে সেখানে, এবং তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আপনি সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় করেছেন তিনি। আগামীর এমপিরা বলছেন, নতুন ধারার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধিতা থাকলেও থাকবে সৌহার্দ্য। সর্বোচ্চ গুরুত্ব পাবে জনমত। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি। অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও। দলের মধ্যে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। দীর্ঘ 17 বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি চাঁদাবাজি সম্পৃক্ত থাকে
ইভেন মাদকের যদি সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব, এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে, যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য। এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা। আমরা রাষ্ট্রীয় কাজ করব, সরকারি কাজ করব, সব ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, আমরা যার যার প্রোটোকল সেটাও দিব, কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায় এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে রাজনৈতিক। দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন, বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও। এতে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রেস উইং জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও বিদায়ী শুভেচ্ছা বিনিময় হয়েছে বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। এই ভোটে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাহিনী তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহৎ পরিসরে প্রচুর মানুষ, 60% মানুষ যে ভোট দিয়েছে, এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ছিল জন আকাঙ্ক্ষার সরকার। জনজীবনে স্বস্তি ফেরাতে প্রণীত আইনগুলো আগামী সংসদ অনুমোদন করবে বলে আশা প্রকাশ করেন। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য